গত ভিডিওতে আমি রমজানের মোটামুটি কি প্রস্তুতি নিয়েছি সেগুলো শেয়ার করেছি। মোটামুটি সবকিছু কমপ্লিট ছিল অ্যান্ড লাস্ট মুহূর্তে গিয়ে আমার মনে হলো যে একটু কাবাবও বানাবো। আর এবার প্রথমবারের মতো আমি কাবাব বানানোর ট্রাই করেছি খুবই সহজ রেসিপিতে, সেটাও শেয়ার করব। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি, আর আল্লাহ বাঁচালে আগামীকাল থেকে রমজান ইনশাল্লাহ। তো যাই হোক, সকাল সকাল নাস্তা করে নিচ্ছিলাম, আর ১ মাস পর থেকে আবার সকালের নাস্তাটা করা হবে। মুসলিম হিসেবে অনেক অনেক শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ফজিলতপূর্ণ মাস দিয়েছেন। তো যাই হোক, সকাল সকাল আমাদের এখানকার স্টেশন থেকে খাবার আনা হয়েছিল। ফতুল্লা স্টেশনের এই খাবারটা অনেক বেশি মজা, আর এটা স্টেশনের পাশে একটা মিষ্টির দোকান আছে। তো ওই দোকান থেকে আনা হয়েছে। এই নর্মালি দেখা যায় সকালে বা বিকালে ওই দোকানে এরকম পরোটা, ভাজি, এরপরে হালুয়া এগুলো তৈরি করা হয়, আর সবাই অনেক বেশি পছন্দ করে বাসার। ওই দিন সকাল সকাল পরোটাগুলো আনা হয়েছিল। তেল ছাড়া পরোটা ছিল। আমার কাছে মনে হলো যে একটু কড়া করে সেঁকে এরপরে চা দিয়ে খেলে আরও বেশি মজা লাগবে। তো বাবুদেরকে খাবার দিয়ে এরপরে আমি ভাবলাম যে একটু চা বানায় ফেলি, আর পাশের চুলায় আমি এখন একটু পরোটাগুলোকে একটু কড়া করে ভেজে নিব, একটু মুচমুচে করে, তাহলে আরও বেশি টেস্টি লাগবে। আর আরাফ তো শুনে বলতেছে ঠিক আছে মা বানাও, আমার সঙ্গেও শেয়ার করবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে। নরমালি দেখা যায় ইদানিং আমি সকালবেলা দুধ চা তো খাই না, আর তারপরে পরোটা দিয়ে চা আমি আসলে বেশ কিছুদিন খাই না। এই দিনটা ছিল শুক্রবার, আর শুক্রবারে তো বাসার সবাই একসঙ্গে থাকা হয়, যার কারণে একটু আয়েশ করে নাস্তা খাওয়া হয়। আর সবাই মিলে নাস্তা করার মজাই আসলে আলাদা একসঙ্গে। তো যাই হোক, ওর বাবা একটু নিচে গিয়েছিল, বাসার টুকটাক জিনিসপত্র লাগতো, কারণ এরপরে তো আবার অফিসও শুরু হয়ে যাবে। এর মধ্যে আমি ঘরে কিছু টুকিটাকি কাজকর্ম সেরে নিব, আর আরাফাইল চুল কাটাতে যাবে, যেহেতু রমজান শুরু হয়ে গেলে ওর বাবাও আর সময় পাবে না। এখন ওদের দুই ভাইকে ওদের বাবার সঙ্গে পাঠিয়ে দিলাম, আর এখন আমি ঘরের টুকটাক কাজকর্ম গুছিয়ে এরপরে দেখলাম যে ওর বাবা অনেকগুলো বক্স নিয়ে এসেছে। গতকাল রাতে ওকে বলে রেখেছিলাম যে কিছু বক্স লাগবে রমজানের জন্য। বাসায় যেহেতু নতুন একটা ফ্রিজ অ্যাড হয়েছে, তো বক্স অনেক বেশি প্রয়োজন। আগে যেগুলো ছিল সেগুলো অলরেডি আমার মানে ব্যবহার হয়ে গেছে। আর রমজানের জন্য আসলে প্রত্যেকবারই দেখা যায় বক্স টুকিটাকি কেনা হয়, কিন্তু বছর শেষে আবার কোথায় যেন এগুলো চলে যায়। তো যাই হোক, এখন আমি কাবাব বানাবো। কাবাবের জন্য এখানে আমি ডাল আগে থেকে ভিজায় রাখছিলাম, আর কাবাবের জন্য যে ডালটা নেওয়া হয় ওইটা নিয়েছি, বাট নামটা আমি বলতে পারবো না, এটা ডাবরি ডাল অথবা অ্যাঙ্কার ডাল বলে এটাকে। তো যাই হোক, এরপরেই তো চিকেন দিয়ে দিলাম। চিকেনগুলো আসলে ম্যারিনেট করা ছিল ফ্রিজের মধ্যে, মানে চিকেন ফ্রাই এর জন্য। পরে ভাবলাম যে এগুলা কাবাবের মধ্যে দিয়ে দেই, আর পরে আবার আমি চিকেন ম্যারিনেট করে রাখবো। এরপরে যাবতীয় সব মশলা দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, সব গুঁড়া মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে এরপরে পানি দিয়ে সিদ্ধ করে দিব। একদমই ইজি স্টেপ, হয়তো দেখে বুঝতে পেরেছেন। আর সেই সঙ্গে আমি কিছু আলুও দিয়েছিলাম। আলুটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আর টিকিয়া কাবাব বানাবো, যেহেতু টিকিয়া কাবাবে কিন্তু পেঁয়াজ না দিলেও চলে, কিন্তু আমি পেঁয়াজ দিয়েছি। আসলে আমি জানি না যে পেঁয়াজ দিলে চলে কিনা, তবে আমি বেশ কিছু রেসিপি দেখছি অনেকে পেঁয়াজ ইউজ করছে, আবার অনেকে ইউজ করে নাই। তো আমি আসলে দিছি, তবে একটু কম পরিমাণে। তারপরেই তো আমি কাবাবের ওই মিক্সটা একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম, আর ভাবলাম যে এই সুযোগে রাতে রান্নাটা করে ফেলি। ওই দিন আমি চিংড়ি মাছ দিয়ে আর পালং শাক, মিষ্টি কুমড়া দিয়ে একটা সবজি করব। সবজি বলতে কি চচ্চড়িও বলা চলে। তো আমি আসলে আগে এই রেসিপিটা ট্রাই করি নাই, কেমন লাগবে বুঝতে পারতেছিলাম না। এমনিতে পালং শাক দিয়ে অন্যান্য মাছ খাওয়া হয়েছে, কিন্তু চিংড়ি মাছ দিয়ে আসলে মানে মিষ্টি কুমড়ার সঙ্গে আবার শাক কেমন লাগবে বুঝতে পারতেছিলাম না। শুধুমাত্র এক বেলার জন্য আর খুব বেশি কষ্ট করতে ইচ্ছা করতেছিল না, কারণ শুক্রবারে এমনিতেই সারা বাসার অনেক বেশি কাজ থাকে। সারা সপ্তাহের বাজার গোছানো, আবার সামনে যেহেতু রমজান, সেই প্রিপারেশন, মানে সব মিলিয়ে আমি একটু টায়ার্ড ছিলাম। তো ভাবলাম যে যেমন হয় হবে, রান্না করে ফেলি। কিন্তু ট্রাস্ট মি, এই সবজিটা রান্না পরে আর অন্য কোনো খাবার ধরাই লাগে নাই, এরকম অবস্থা। মানে আগের তরকারি ছিল, কিন্তু সেইটা থেকেও বাসায় সবাই এইটা অনেক বেশি পছন্দ করেছিল। আমি তো এরপরে আবার অনেকবার ট্রাই করব, অনেক বেশি মজা লেগেছিল এভাবে রান্না করে। চিংড়ি মাছগুলো বড় হলে তো আরও বেশি মজা লাগতো, কিন্তু আমার কাছে ভাজির সাইজের যে ছোট চিংড়ি ওইগুলো ছিল, তো ওইটা দিয়ে রান্না করছি, আর আলহামদুলিল্লাহ খেতে খুবই মজা হয়েছিল। একদমই পানি ইউজ করি না, প্রথমে মাছ কষানোর জন্য যতটুকু পানি দিয়েছি, এরপরে শাক থেকে যে পানি বের হয়েছে ওইটা দিয়ে রান্না কমপ্লিট হয়ে গেছিল।
তো যাই হোক, এর মধ্যে আমার কাবাবের মিশ্রণটাও ঠান্ডা হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি সব কিছুকে সুন্দর মতো ব্লেন্ড করে নিব। ব্লেন্ড বলতে কি, আমি চপারে করতে গেছিলাম কিন্তু হয় নাই। আর আমার ব্লেন্ডার মেশিনের যেই মেশিনটা, ওটাও একটু হচ্ছে শব্দ হচ্ছে। ভাবলাম যে অনেক বেশি রাত হয়ে গেছে, এখন আর আসলে বেশি শব্দ করা ঠিক হবে না। তো আমি হচ্ছে ভর্তা মাখানোর যে কি বলে এটাকে, পাত্রটা থাকে, ওইটার মধ্যে ভাবলাম যে একটু পিষে নেই। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। আর আমার ডালটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়েছে, এটাকে খুব বেশি আসলে বাটাবাটির ঝামেলা নাই, যার কারণে আমি এইভাবেই করতেছিলাম। দেওয়ার সঙ্গে আসলে সবকিছু নরম হয়ে যাচ্ছিল এরকম। তো যাই হোক, এরপরে তো দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, এরপরে দিয়ে দিলাম হচ্ছে পাউটি। পাউটিটা আসলে আপনার কি পরিমাণে দিবেন, আপনার মিশ্রণটা কতটুকু শক্ত বা নরম হয়েছে সেটার উপর ডিপেন্ড করবে। তো আমার মিশ্রণটা বেশ ভালোই নরম হয়েছিল, ডালটাও ভালো মতো গলে গেছে, যার কারণে আমি হচ্ছে এখানে 3টা পাউটি সুন্দর মতো হচ্ছে চপ করে নিছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও গুঁড়া করে নিতে পারেন। আর সেই সঙ্গে একটা ডিম দিছি। যদি আপনাদের মিশ্রণটা বেশি পরিমাণে হচ্ছে শক্ত হয়ে যায়, তাহলে আপনারা একটা জায়গায় 2টা ডিম ইউজ করতে পারেন। আবার যদি দেখা যায় বেশি নরম হয়ে যায়, সেক্ষেত্রে পাউরুটির পরিমাণ বাড়িয়ে দিবেন। ডিম আর পাউরুটিটা যদি ব্যালেন্স করে দিতে পারেন, দেখবেন যে একদম পারফেক্ট একটা ডো তৈরি হবে। আর সেই সঙ্গে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা। চাইলে আরও অনেক কিছু ইউজ করা যায়, অনেকে পুদিনা পাতা দেয়, ধনিয়া পাতা দেয়, কিন্তু আমার কাছে আসলে মনে হলো যে এইভাবেই ভালো লাগবে। আর একটু লেবু দিয়ে দিলাম যাতে ডিমের গন্ধটা না থাকে। অনেক অনেক রেসিপি আছে, চাইলে ইউটিউব ফলো করেও বানাতে পারেন। আমি যেহেতু একদমই নতুন, তারপরেও আমার মতো যারা নতুন রাঁধুনি আছে তাদের জন্য আসলে এটা ইজি হবে আমার কাছে মনে হয়েছে। তারপরেই তো একে একে কাবাবের শেপ দিয়ে নিচ্ছিলাম। আর এই তো সত্যি বলতে ততক্ষণে আমি অলরেডি অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ একা হাতে সম্পূর্ণ প্রসেসিংটা রেডি করা কী যে ঝামেলার বিষয় ছিল। এর মধ্যে আমার হেল্পিং হ্যান্ডও চলে এসেছিল, উনি আবার অন্য কাজ করতেছিল, রাতের বেলায় ওনার আসার কথা ছিল। আর এসে উনি নিজেই আমাকে বলতেছিল যে আজকে আপনি সারাদিন অনেক কষ্ট করলেন। তো যাই হোক, একে একে আমার কাবাবগুলো বানানো কমপ্লিট। আমার টোটাল 40টা কাবাব হয়েছিল, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আর এখন এগুলোকে একটু সেট হওয়ার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। আর 1 ঘন্টা পরে হচ্ছে আবার আমি এগুলোকে নামাই নিব। এই তো 1 ঘন্টা পরে আবার আমি এগুলোকে নামায় নিছি, ততক্ষণে রাত প্রায় 12:30 বেজে গেছিল। আর এখন হচ্ছে এগুলাকে আমি এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিব। ওই যে সকালবেলা যে বক্সগুলো এনেছিলাম না, ওইখান থেকে হচ্ছে 2টা বক্স আমি সুন্দর মতো ধুয়ে রেখে দিছি। আর এখন হচ্ছে এগুলোকে স্টোর করে নিব। একদম রুটি যেভাবে আমরা স্টোর করি, একটার উপর একটা পলি ব্যাগ রেখে, সেভাবে স্টোর করব। তো এই তো এরপরে হচ্ছে আমি এখানে 2টা বক্সের মধ্যে পুরো কাবাবটা রেখে এখন হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব। এটা আপনি 3 থেকে 6 মাস পর্যন্ত হচ্ছে ডিপ ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন। যখন শুধু ভেজে নিবেন, তার একটু আগে নামায় নিলেই ব্যাস কমপ্লিট হয়ে গেল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।